जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोस्कृत्वा प्रणमामि मुहुर्मुहुः। প্রণাম। আমরা গত চিঠি হিমালয় ভ্রমণের ওপরে লিখছি, জগদীশচন্দ্র বসু, আমরা ওটা নিয়ে আলোচনা করছি। অবলা বসুর সঙ্গে নিবেদিতা। আজকের প্রথম চিঠি, 12th of June 1910। রিপিট করছি, 12th of June 1910। এই 12ই জুন 1910-এ নিবেদিতা 3টি চিঠি লেখেন। তার গতবার আমরা যে শেষ চিঠিটি করেছিলাম সেটির তারিখও 12ই জুন 1910। আরেকটি চিঠি এই দিন লেখেন জোসেফিন ম্যাকলাউডকে, একই 12ই জুন 2010। খুব গুরুত্বপূর্ণ নয় কিছু, তাতে যা খবরাখবর সেটা আমরা এই চিঠিতেই পাব। যে চিঠিটা প্রথম পরিবেশন করছি সেইটি লেখা মিসেস অলি বুলকে। তার চিঠির ওপরে জায়গার ক্যাপশন আছে নিয়ার বদ্রীনারায়ণ, বদ্রীনারায়ণের অনেকটা কাছে। দু সপ্তাহ, আমি বাংলায় বলছি, মাঝে মধ্যে অরিজিনালটা বলবো ধরে। 2 সপ্তাহ হয়ে গেল ডাক বিভাগের সঙ্গে আমাদের কোনো প্রকার যোগাযোগ নেই। যদি আমাদের পরবর্তী গন্তব্যে পৌঁছতে খুব দেরি না হয়, আর যদি আমরা অসম্ভব ক্লান্ত না থাকি, তবে আমরা চিঠি লেখার জন্য একাধটি যদি বা উদ্যম নেই, তবু আমাদের লেখার সাজ সরঞ্জাম অনেক পেছনে, অনেক দূরে থাকে। তৎকালীন যুগে প্রতিদিন ওরা হেঁটে যাচ্ছেন এবং সারাদিনের ট্রেকিং বা মার্চের শেষে ওরা একটি যে কোনো জায়গায় রাত্রিরের আশ্রয় নিচ্ছেন। কাজেই কোনো চিঠি তুমি পেয়ে ওঠো না। অলি বুল 1898 সালে বিখ্যাত যে আলমোড়া, কাশ্মীর, অমরনাথ, ক্ষীর ভবানী, এই যে স্বামীজির ভ্রমণ, তাতে অলি বুলের প্রত্যক্ষ সহায়তায় এইটি হয়। কাজেই অলি বুলকে যখন এই চিঠিটি লিখছেন, নিবেদিতার বারবারই মনে আছে যে এইটি আপনার সবচেয়ে বেশি হিমালয় ভ্রমণে এই গণ্ডির মধ্যে পরিচিত, স্বামীজিকে বাদ দিন, জোসেফিন ম্যাকলাউড এবং মিসেস অলি বুল। তা তিনি লিখছেন, চিঠি চলছে, যে আমাদের এই কেদারনাথ পর্যন্ত যাত্রাটি কেমন জানো? তোমাকে একটা আভাস দিচ্ছি। আমাদের অমরনাথ যাত্রার কথা তোমার নিশ্চয়ই মনে আছে, যদিও অলি বুল যাননি। শেষের দিকের বেশ কিছু রাস্তা স্বামীজি স্বয়ং নিবেদিতাকে সঙ্গে নিয়েছিলেন, কিন্তু ব্যবস্থাপনাতে অলি বুলের অবদান সাংঘাতিক। কাজে এখানে বলছেন যে তুমি চিন্তা করো যে অমরনাথ যাত্রাটি আমাদের, এবং তুমি সেই সঙ্গে এও চিন্তা করো যে তোমার ওই সমস্ত অসাধারণ ব্যবস্থা, আভিজাত্যমূলক ব্যবস্থা, আরামদায়ক ব্যবস্থা
কোনোটাই ছিল না। নিবেদিতা লিখছেন যে ইম্যাজিন দ্য অমরনাথ পিলগ্রিমেজ without all your exquisite accessories including tents and furnishings. তাঁবুর কথা আগের দিন একটু আলোচনা হয়েছিল, সেই আরাম কিছুই নেই। and put us in a pilgrimage camp, আমাদের একটা সাধারণ তীর্থযাত্রীদের জন্য যে তৎকালীন যুগের যে তাঁবুগুলো হতো তার মধ্যে আমাদের কল্পনা করো আমাদের ওখানে থাকতে হচ্ছে, তোমার দেয়া ওরকম আরামের অনুমাত্র নেই। and give us no American friends, এখানে অলিবুলও নেই, ম্যাকলাউডও নেই, কাজী বলছেন গিভ আস নো আমেরিকান ফ্রেন্ড অ্যান্ড গিভ আস নো স্বামীজি, আর স্বামীজি তো নেই। অ্যান্ড ইউ উইল হ্যাভ সাম আইডিয়া অব আওয়ার পিলগ্রিমেজ টু কেদারনাথ। আমাদের বৌমা এবং খোকার কাছে, মানে বৌমাকে উনি বউ ডাকতেন এবং খোকাকে বার্ডেন ডাকতেন। বার্ডেন হচ্ছে একটা উত্তর ইংল্যান্ডের স্কটল্যান্ডের একটা ভাষা, কথ্য ভাষা খোকা। তো বললেন যে এরা বো অ্যান্ড বার্ডেন, তারা তাদের কাছে এই যে যাত্রাটি এটি ভারতবর্ষকে তাদের নতুন করে চেনালো, তারা এই ভারতবর্ষকে চিনত না আগে। আর তারা নিজেরাই স্বীকার করেছে যে তাদের যারা অভিজাত এবং আধুনিক বন্ধু বান্ধব, যারা সাধারণ স্বাচ্ছন্দ্য এবং বিলাসে অভ্যস্ত, তারাও এই ভারতবর্ষকে চেনে না। কারণ পথকষ্ট এবং স্বাচ্ছন্দ্যের একান্ত অভাব, এই দুইটি কারণে তাদের জগদীশ বাবুর কোনো বন্ধু এই এক্সপিডিশন বা এই যাত্রা নেবেনই না, আসবেনই না তৎকালীন যুগে। আর যদি আরেকজনকে আরেকবার এইরকম আমাদেরও যাত্রা করতে হয় কেদারনাথ এবং বদ্রীনারায়ণের পথে, তাহলে আমাদের a little pre-thought and little pre-knowledge would considerably reduce the squalid details of the journey. অত্যন্ত নোংরা, অত্যন্ত অস্বাস্থ্যকর। আগেই বলা হয়েছে যে স্যানিটেশনের ব্যাপারটা নয়, মানে যা ক্রিচার কমফোর্টের প্র্যাকটিক্যালি কোনো ব্যাপার ছিল না। আগের চিঠিতে দেখেছিলেন যে দুজন মহিলার জন্য তারা একটি ঘোড়া সরিয়ে দিয়ে একটি ছোট্ট টয়লেট তৈরি করেছিলেন। দ্বিতীয়বার ব্যবহার করতে গিয়ে নিবেদিতা আবিষ্কার করলেন ঘোড়াটি পরম আনন্দে আবার তার জায়গায় দাঁড়িয়ে আছে। এটা গত দিনের চিঠিতে আপনারা শুনেছেন। তো সেই জন্য এখানেও বলছেন যে বলে এগুলো না জানলে, একটু আগে থেকে প্ল্যান না করলে এটা অত্যন্ত কষ্টসাধ্য এবং কেউই আসবে না এখানে। আর এই সময়ই মনে পড়ে স্বামীজির কথা, হাউ ওয়ান্ডারফুল হি ওয়াজ। এবার আমি নিবেদিতার ইংরেজি ব্যবহার করছি। হাউ ওয়ান্ডারফুল হি ওয়াজ, such a passionate love for poverty and simplicity, অত্যন্ত দারিদ্র এবং অত্যন্ত সাধারণভাবে কষ্ট বরণ করা, পথকষ্ট বা যে কোনো জায়গায় থাকার কষ্ট, তাতে স্বামীজি যেন প্রচণ্ড প্রাণ থেকে ভালোবাসতেন। বলেই বলছেন, yet such a fearless acceptance of the best of everything, সমস্ত ভোগ স্বাচ্ছন্দ্য বিলাসের সর্বশেষতম আবিষ্কারটি অকুত ভয়ে স্বামীজি গ্রহণ করতেন। তাতে তিনি এতটুকু ইতস্তত করতেন না, বিচলিত হতেন না। আই রিপিট,
এত সুন্দর লিখেছেন। এই সময়ে স্বামীজির কথা ভাবা উচিত এবং তাদের মনে করা উচিত। কেন? What a passionate love for poverty and simplicity, যেটা ভারতবর্ষের তখন প্রধান একটা রূপ ছিল, আকর্ষণ ছিল। পোভার্টি কখনোই কাম্য নয়, কিন্তু তখন এই পোভার্টি এবং সিম্পলিসিটি আইডেন্টিফাইড হয়ে গেছে। Yet, what a fearless acceptance of the best of everything, সমস্ত ভালো জিনিসের সেরাটুকু গ্রহণ করতে এতটুকুই তস্তত করছেন না, ইজিলি তিনি গ্রহণ, the highest and the best and the most convenient। আমরা কেদারনাথ থেকে যখন ফিরছি তখন আমরা ওই দুর্গম তীর্থযাত্রীদের রাস্তা ছেড়ে দিয়ে বদ্রীনারায়ণের পথে আমরা মিলিটারি রোডটি ধরেছি। মিলিটারি রোড বলতে এখনকার মতো রাস্তা বুঝবেন না, মেটাল, কিছুটা ল্যান্ডস্লাইড হচ্ছে, তখনও হতো, এখনও হচ্ছে। এবং মিলিটারি রোড টু টিবেট, উনি বরাবরই ওটা থিবেট লেখেন। কাজেই দ্যাট মিনস ডাক বাংলোস। কাজেই পথে পথে মানে সারা দিনের যাত্রা শেষে অন্তত একটি ভালো আশ্রয়স্থল পাওয়া যায়। কাজেই আমাদের কষ্টটা এখন তুলনামূলকভাবে অনেক কম। কিন্তু কেদারনাথ থেকে আর নেমে আসার পথে যখন আমরা বদ্রীনারায়ণের পথে চলি, এবার আমরা পুরনো পথ ধরিনি, এবার আমরা মিলিটারি রোড ধরেছিলাম। কাজেই স্বাচ্ছন্দ্য একটু বেশি ছিল। কিন্তু বউ বা বৌমা অবলা বসু প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। ইট ওয়াজ টু মাচ ফর হার। এত পথ কষ্ট সহ্য করতে পারছিলেন না। আর আমরা সর্বদাই বার্ডিন বা খোকাকে নিয়ে উদ্ব্যস্ত ছিলাম যে উনি সহ্য করতে পারবেন না রাস্তার এত কষ্ট। আর আমরা তাকে লক্ষ্যই করিনি, লেডি অবলা বসুকে আমরা তাকে লক্ষ্যই করি না। তার স্বাস্থ্যটা বেশ গাট্টাগোট্টা ছিল। শি ওয়াজ ওয়েল বিল্ড, আপনারা ছবি দেখেছেন। কিন্তু এটা ছিল হিলে, যেটা হয় হিল ডায়রিয়া বলে, ইট ওয়াজ ডিসেন্ট্রি। এবং বেশ কয়েকদিন আমাদের প্রচণ্ড উদ্বেগে কাটে। ঈশ্বরকে ধন্যবাদ যে তিনি একটু একটু করে এখন আরোগ্যের পথে চলেছেন। কিন্তু বেশ কিছুদিন আমাদের প্রচণ্ড আশঙ্কাকুল দিনগুলো কেটেছে। আমাদের কাছে তো খাবার দাবার ছিল, কিন্তু সেগুলো তো এদেশি। আমাদের মানে বাঙালি পেটে সহ্য হওয়া বা ভদ্রস্থ খাবার আমাদের সঙ্গে ছিল না। কিন্তু একটা সুবিধে ছিল যে আমাদের সঙ্গে প্রচুর ওষুধপত্রের ব্যবস্থা ছিল। কাজেই শেষ পর্যন্ত দেখা গেল ক্লোরোডাইন নামে একটি ওষুধ তাকে ওইটাই কাজ দিল এবং তার ডিসেন্ট্রি ওয়াজ অ্যারেস্টেড এবং ধীরে ধীরে কমে গেল। ক্লোরোডাইনটা এখন বাজারে নেই। আমি এরপরে দুজন ডাক্তারের সঙ্গে আলাপ করেছি। অ্যাকচুয়ালি ক্লোরোডাইন ওষুধটা অদ্ভুত। 1845 সালে একজন ব্রিটিশ আর্মির ডাক্তার ডক্টর ব্রাউন, তিনি এটা আবিষ্কার করেন। এটার কম্পোজিশন হচ্ছে একটু অ্যালকোহল মিশ্রিত আফিম, ওপিয়াম, একটু গাঁজা, একটু ক্লোরোফর্ম, এই ছিল তার মেইন ইনগ্রেডিয়েন্ট। কাজেই এ ফাইট করতো। তখন একটা কলেরা এপিডেমিক হয় ডিউরিং মার্চ অব এন ব্রিগেড ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার 1845। তখনই উনি দিন রাত করে খেটে আবিষ্কার করেন এইটি, এবং এইটি সমস্ত ব্রিটিশ সাম্রাজ্যে এবং ইংল্যান্ডের তাদের প্রধান জায়গাতেও এটা খুব পপুলার হয়। আজকের দিনে আর এই ওষুধটি নেই।
কিন্তু তোমায় রাস্তার সৌন্দর্যের কথা কি বলবো, অসাধারণ সুন্দর। আর the divine scenic beauty all along, the flowers and revelation of India, ভারতবর্ষের প্রকৃত জীবনের যে একটু একটু করে প্রকাশ সেটাও সেখানে খুব ভালো রকম আমরা পেলাম। and it was a women's world। আরে বাবা, দেখতে পাচ্ছি এ তো মহিলাদের জগৎ। এই বদ্রীনারায়ণ এবং কেদারনাথ দর্শনে নিবেদিতা লিখছেন, thousands of women are there on this pilgrimage. It's an women world। হাজার হাজার মহিলা তৎকালীন যুগে, all from various parts of India, all dressed in their national costume, and what a cheery greeting। এক দল আরেক দলের সঙ্গে দেখা হওয়া মাত্র জয় কেদারনাথ স্বামী কি জয়, অথবা জয় বদ্রীনারায়ণ স্বামী কি জয়। নিবেদিতা এটি আমাদের ভাষাতেও লিখেছেন আর ইংরেজিতেও করে দিয়েছেন। আমার মনে হয় বর্তমানে আমাদের এই যে স্বাচ্ছন্দ্যের একান্ত অভাব, এই জিনিসগুলো প্রতি পদে অসুবিধে, ক্লান্তি, এগুলো স্মৃতি থেকে মুছে যাবে। যা কিছু ভালো, যা কিছু দীর্ঘস্থায়ী, সেটা একটা সম্পদের মতো থেকে যাবে। তোমার মনে আছে তো তোমার যে জীবনের বিশেষ বছরটি 1898 স্বামীজির সঙ্গে হিমালয় ভ্রমণ, সেটিকে ইঙ্গিত করছেন। সেইটির কথা মনে আছে তো? ওইটি যেমন তোমার কাছে এটা অনেকটা কম পরিমাণে, তেমনি হবে। তোমার শরীর খুব খারাপ যাচ্ছে জেনে আমি খুব উদ্বিগ্ন ছিলাম। এতদিনে বোধহয় ক্রিস্টিন এবং মিসেস মেরি ফাঙ্কি দুজনেই তোমার কাছে পৌঁছে গেছেন। এই মিসেস ফাঙ্কিকে তোমার তো অসাধারণ ভালো লাগার কথা। মহিলা এত, শি ইজ সো ব্রাইট অ্যান্ড ওয়ার্ম। আর ক্রিস্টিনে যে কায়রোতে গিয়েছিল, ইজিপ্টের কায়রোতে আসার পথে, এতে আমি খুব খুশি হয়েছি। এই প্রথম চিঠি। দ্বিতীয় চিঠি আপনার লেখা ডক্টর টি.কে. চেইন। কাজে আমরা আবার আশা করব এর মধ্যে গভীর মননশীলতা পাব। ডক্টর টমাস কেলি চেইনকে লেখা এবং কলকাতায় ফেরার পর, তারিখ 6th of July 1910, from 17 বোসপাড়া লেন, বাগবাজার। এর মধ্যে নিবেদিতা ফিরেছিলেন কবে, এটা নিবেদিতার চিঠি বা ডায়েরিতে নেই। আছে কিসে? আছে একটা জায়গায়। চিঠিগুলো ফলো করলেই, সে চিঠি আমি বলবো না। উনি 2 লাইনের একটি চিঠি লিখেছিলেন মে উইলসন, মানে ওর ছোট বোনকে। জায়গাটির নাম দিয়েছেন ডাগোডা, উনি ওপরে লিখেছেন। সেটা 29th of June। লিখেছেন যে আমরা ক্রমশ নেমে যাচ্ছি এবং কোটদোয়ারার খুব কাছে এসে গেছি। এই কোটদোয়ারা দিয়ে আমরা এখন যাতায়াত করি না, আমরা সবাই হরিদ্বার বা ঋষিকেশ এই অথবা দেরাদুন থেকে যারা আসেন এও করেন। কোটদোয়ারা থেকে এখনো ট্রেন চলে এবং ওরা হরিদ্বারে নেবে, পার্বত্য পথে কেদারনাথ কষ্টসাধ্য দর্শন করে মিলিটারি রোড ধরে বদ্রীনারায়ণে গিয়েছিলেন। সেখান থেকে অতি দুর্গম পথে ওরা নামেন, এসে এই ডাগোডাটা পাওয়া যাচ্ছে। সেখান থেকে দূরত্ব এই 15 কিলোমিটারের মতো কোটদোয়ার। তা লিখছেন যে আজকে সন্ধেবেলায় আমরা ট্রেন ধরবো কলকাতার, এবং আমরা পরের দিন পৌঁছে যাব। এখনো তাই লাগে মোটামুটি, একটু বন্দে ভারত টারত হয়েছে জানি না। তো এইখানে ডাগোডা, এই ডাগোডা কোথায়? অ্যাকচুয়ালি ডাগোডা বলে কোনো জায়গা আমাদের ম্যাপে আমি খুঁজে দেখিনি। যেটা আছে দুগ্গাদা। এখন ওখানে একটি এই
খুব প্রাচীন দুর্গা মন্দির, বিখ্যাত। এ পথের বাঁকে বাঁকে ছড়িয়ে আছে ঐতিহাসিক স্থানগুলো, যেমন বদ্রীনারায়ণের পরে যে মানা ভিলেজের কথা বলেছিলাম, তারপরে হচ্ছে ওখানে একটা হচ্ছে যে ঐতিহাসিক এই যে পাণ্ডবরা বলে আর কি, লোক প্রচলন, পাণ্ডবরা এখান থেকেই স্বর্গারোহণ শুরু করেন। তো এইখানে একটি প্রাচীন দুর্গা মন্দির আছেন, জায়গাটির নাম হবে ডুগাডা, বা ওরা কি উচ্চারণ করে গাড়োয়ালি উচ্চারণ, এটা কুমায়ু গাড়োয়ালে। তো এই ডাগোডা থেকে লিখছেন, তার মানে নিবেদিতা এটা জোসেফিন ম্যাকলাউডকেও 2 লাইন চিঠি লেখেন এই সময়, আমরা সেই চিঠি লিখছি না, বলছি না। তাতেও লিখেছেন যে বৃষ্টি হচ্ছে, একটু দাঁড়িয়ে আছি, কিন্তু আমরা বিকেলের মধ্যে পৌঁছে যাব। ডাউন স্লোপ তো, ঢালে নামছেন এবং দূরত্ব সামান্য, পার্বত্য পথে 15 কিলোমিটার, এবং যেহেতু নামছেন ওরা বিকেলের মধ্যে পৌঁছে যাবেন এবং তারপরে ওরা ট্রেন ধরবেন সন্ধেবেলা, তাই ধরেছিলেন। কলকাতা পৌঁছেছিলেন, এখান থেকে আমরা আবিষ্কার করি 1 জুলাই 1910। ডক্টর চেইনকে যে চিঠিটি লিখছেন সেটির তারিখ হচ্ছে 6 জুলাই 1910। তা তিনি লিখছেন যে আপনার যে 23 এপ্রিলের যে চিঠি আমি কলকাতা থাকতে থাকতেই পেয়েছিলাম, কিন্তু তখন আমরা তীর্থযাত্রার জন্য এত ব্যস্ত ছিলাম যে ও চিঠির উত্তর আমি দিতে পারিনি। আর এই দীর্ঘ সময় আমরা ওরা মেয়ের মাঝামাঝি গিয়েছিলেন আর এই ফিরলেন জুলাইয়ের 1 বলে। আর এ সময়তে আমরা we were mostly out of reach of posts and we had seldom any leisure. আর যদি বা আমাদের লেখার মতো অবস্থা হতে ইচ্ছে হতো কোনো দিন, তখন আমাদের হ্যান্ডি সাফিসিয়েন্ট রাইটিং মেটেরিয়ালস সঙ্গে থাকতো না। ব্যাপার কি, লাগেজ নিয়ে আসছে তো পেছনে, কোনো সময় আগে গিয়ে তাঁবুতে রাখছে, কিন্তু বেশিরভাগই পেছনে। কাজেই আপনাকে এখন আমি লিখছি, কয়েকদিন আগে আমরা কলকাতা পৌঁছেছি। আপনার চমৎকার চিঠির উত্তর কি জানেন, আমার মনে হয় one of the splendid, আমি আবার ইংরেজিটি বলছি আপনাদের, বাংলা করে দিচ্ছি পরে। one of the splendid things about my master, মানে স্বামীজি, was that, and I think it was also with his own master Sri Ramakrishna, the wonderful freedom of mind and thought he gave one. অসম্ভব স্বাধীনতা, চিন্তার মননের অসম্ভব স্বাধীনতা এরা দুজনেই দিতেন। And that's why I have very elaborately dealt on this part, viewing Swamiji's conflicting views on a given subject. আপনারা এটা বারবার দেখবেন যে স্বামীজি জিসাস ক্রাইস্টের হিস্টোরিসিটি অফ ক্রাইস্ট, এটা নিয়ে স্বামীজির গভীর সন্দেহ ছিল, কিন্তু তিনি শ্রীকৃষ্ণর ব্যাপারেও ঐতিহাসিক ব্যক্তিত্ব নিয়ে ঘোর সন্দেহ ছিল। সেখানে দেখবেন ঠাকুরকে এরকম কথামৃত আছে, এটি লীলা প্রসঙ্গে খুব ভালোভাবে আছে, যে বারবার যখন এই প্রসঙ্গ উঠত তখন ঠাকুর বলতেন বুঝিয়ে, হ্যাঁ রে, আচ্ছা লোকগুলো বেঁচে ছিল কি ছিল না, ঐতিহাসিক কিনা ধরে নিয়েছিল না, কিন্তু এই ভাবগুলো যেগুলো এই সব মানুষের ছিল বলে দাবি করা হয়, এগুলো কত উঁচু, কত সুমহান ভাব, এটা তো মানবি। ভাবগুলো তো বড়, মানুষে কি করে, এইটাই এই চিঠির মূল প্রতিপাদ্য হবে। নিবেদিতা ডক্টর চেইনকে বোঝাবেন।
তখনকার দিনে মানে ওই পিরিয়ডটা 19th century as well as the first half of 20th century ছিল এই ব্যাপারটা historical exactitude of religious texts। তো উনি বলছেন এইটার প্রসঙ্গেই কথাটা বলছেন, ঠিক স্বামীজিও পরবর্তীকালে বলছেন যে কখনোই তিনি কতটা ওই ব্যক্তি ছিলেন কি ছিলেন না এটা বড় কথা নয়, যেই ভাবটা ওই ব্যক্তিতে আরোপিত হয়ে এ পর্যন্ত চলে এসছে সেটা কি সুমহান, সেটা কি অল এমব্রেজিং, সেটা কি জগতের মানুষকে উন্নত করছে? যদি তাই করে থাকে ব্যক্তি বড় নয়, ভাব বড়। স্বামীজির আরেকটি বিখ্যাত উক্তি যেটি আমাদের সবসময় রণন আপনাদেরও বোধহয় করেছে, আমি এটিকে অসাধারণ মনে করি। স্বামীজির কোনটা যে সাধারণ আর কোনটা অসাধারণ বলা খুব শক্ত, সেটা হচ্ছে, দেখুন ইংরেজিটা বলছি, এটা বাংলা করতে গেলে বেশ বড় হবে। The mass will always have the person, the higher one, the principle. সাধারণ মানুষ চিরকাল আদর্শ বা ভাব অপেক্ষা ব্যক্তিকে প্রাধান্য দেয়। এর থেকে যারা উন্নত স্তরের মানুষ তারা সর্বদাই ব্যক্তিকে গৌণ ভেবে ভাব বা আদর্শকেই প্রাধান্য দেয়। ইংরেজিটা দেখুন, the mass will always have the person, the higher one, the principle. এ স্বামীজিরই একজন প্রেরিত পুরুষের পক্ষেই এইরকম ভাষা ব্যবহার করা সম্ভব। তো এইখানটায় আমরা ফিরে আসছি। তিনি বলছেন যে, আর আমি দেখতাম যে তার কনফ্লিক্টিং ভিউজ অন, অথচ যিশুর ওপরে বক্তৃতা তিনি বেশ কয়েকটি করেছেন। একটি তো অসাধারণ, যেটি ঐতিহাসিক, যে ক্যালিফোর্নিয়াতে, এটা স্যান ফ্রান্সিসকোতে বোধহয় দিয়েছিলেন, আমার ঠিক মনে নেই, আইদার স্যান ফ্রান্সিসকো অথবা লস অ্যাঞ্জেলেসের কোনো জায়গায়, নয়তো প্যাসাডেনাতে, ওটাও খুব কাছে ইয়ে। তো সেখানে জিসাস অব নাজারেথ যেদিন বলছিলেন, ম্যাকলাউড লিখছেন যে তার পা থেকে মাথা পর্যন্ত যেন একটা জ্যোতির বলয়, জ্যোতি ফুটে বেরোচ্ছে, একটা যেন জ্যোতির বলয়ে দাঁড়িয়ে বলছেন। বক্তৃতা শেষ হবার পরে একজন ব্যক্তি একটি কথা বলারও, এবং সেই দিনই বোধহয় ওই ঘটনাটি ঘটে, একজন আপ্লুত অল্প বয়স্ক শ্রোতা স্বামীজিকে প্রণাম করতে এগোন হাঁটু গেড়ে, সঙ্গে সঙ্গেই স্বামীজি মানে বৃশ্চিক দংশন করলে যেমন হয়, সঙ্গে সঙ্গে পিছিয়ে গেলেন এবং বললেন যে নেভার এগেইন ডু দিস, নেভার এগেইন ডু ইট। মানে উনি ইন্সপায়ার্ড অবস্থায় থাকলে ওই অবস্থায় স্পর্শ মাত্র তীব্র যন্ত্রণা হয়। কথামৃতের সেই ছোট্ট ঘটনাটি মনে পড়ে তো, যে তা বেশ রোজগারপাতি যা করলি, এখন সাধু ভক্ত বৈষ্ণব সেবায় দিচ্ছিস তো, তার কি বলবো, নিস্তারিণী, তার কি বলবো, কাশিতে একটা ঘাট বাঁধিয়ে দিয়েছি, তাতে নাম লেখা আছে আমার, নিস্তারিণী দাসী। বলিস কি রে? সঙ্গে সঙ্গেই দাসী সাহস পেয়ে ঘরে ঢুকে ঠাকুরের পা স্পর্শ করে প্রণাম করেন। বৃশ্চিক দংশনের মতো ঠাকুর পিছিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে গোবিন্দ গোবিন্দ করতে করতে ঘরের কোনায় যে জলের জ্বালা, গঙ্গা জলের জ্বালা দিয়ে পা ধুচ্ছেন বারবার। তারপরেও করুণা, তোরা অমনি দূর থেকে প্রণাম করবি। এটা কোনো কাস্টিজম নয়, এটা কোনো জাতপাতের ব্যাপার নয়, এটা হচ্ছে ঠাকুরের শুদ্ধ অপাবৃদ্ধ দেহে যে কোনো মালিন্য সামান্য স্পর্শ করা মাত্র তিনি ওই রকম যন্ত্রণা পেতেন। স্বামীজির ক্ষেত্রে ঠিক তাই হলো।
ডোন্ট ডু ইট, ডোন্ট এভার ডু ইট, ওই জেসাস অব নাজারেথ। অথচ তিনি বারবার ক্রিট দ্বীপের স্বপ্ন দেখা, আপনাদের এটা আগে কোনো চিঠিতে বলেছি যে ক্রিট, স্বামীজি ঘুমোচ্ছিলেন কেবিনে, হঠাৎ করে তিনি এমন একটা স্বপ্ন দেখেন যেটা গভীর, যে একজন খুব দীর্ঘ শ্বশ্রু বিশিষ্ট মানে দাড়িওয়ালা একজন ব্যক্তি, যে বাইবেলের থেকে যেরকম প্যাট্রিয়ার্কদের যে ছবি, তিনি দাঁড়িয়ে এসে বললেন যে এই যিশু বলে কোনো ঐতিহাসিক ব্যক্তিত্ব ছিল না, এইখানে খনন করো, প্রমাণ পাবে। তারপরেও বলেছিলেন দুটো শব্দ, স্বামীজির একটি মনে ছিল, আরেকটি মনে ছিল না। যেটি মনে ছিল সেটি হচ্ছে থেরা পুত্তে, মানে দ্য সান অব এ থেরা, থেরা মানে বুদ্ধিস্টিক মঙ্ক, পুত্র মানে সান, পুত্র। আর আরেকটি শব্দ তিনি মনে করতে পারেননি। তৎক্ষণাৎ বলে যিশু বলে কোনো ঐতিহাসিক ব্যক্তিত্ব ছিল না, এখানে তার প্রমাণ আছে, খনন করলেই পাবে। তৎক্ষণাৎ ঘুম ভাঙার পরেও স্বপ্নটা এত রয়েছে, কেবিনের বাইরে আসলেন, ডেকে উঠলেন, এবং ডেকে উঠেই দেখলেন যে একজন ওয়াচ থেকে একজন অফিসার ফিরছেন, বলে এখন কটা বাজে? 12টা। আমরা কোথায় আছি? আমরা ক্রিট থেকে এক্স্যাক্টলি 50 নটিক্যাল মাইলস অ্যাওয়ে। স্বামীজির কাছে এই স্বপ্নটা গভীর। কাজেই স্বামীজি অফন, ভেরি অফন কোশ্চেনড দ্য হিস্টোরিসিটি অফ জিসাস ক্রাইস্ট। কিন্তু তাদের হলে কি হবে? ওই যে বললাম, ভাবটি তো বড়, মানুষ অপেক্ষা ভাবটি বড়। এবার আমরা চিঠিতে ফিরি। তারপরে বলছেন যে স্বামীজি এই যে কনফ্লিক্টিং ভিউজ, এর উপরে আমি যথেষ্ট সময় ব্যয় করেছি। দ্য মাস্টার অ্যাজ আই স হিমে প্রতিটি চ্যাপ্টারে এটা দেখবেন। আর তাছাড়া তাকে আরেকটা ব্যাপার, স্ট্রাগল অফ থট, এই ভাবছেন এটা আমি করবই, তারপরেই আবার যেন আরেকটা ভাব এসে আচ্ছন্ন করে তাকে আরেক দিকে নিয়ে যাচ্ছেন। তারপরে নিবেদিতা একটি স্বীকারোক্তি করেছেন, সেটা অসাধারণ। বলেছেন যে স্বামীজিকে তুষ্ট করার জন্য, স্বামীজিকে মহান বানাবার জন্য আমি এই সমস্ত লেখা লিখছি, এই রকম ভুল যেন মানুষ না করে। I cannot imagine of pleasing or glorifying স্বামীজি। একবার তিনি তার গুরু সম্বন্ধে আমাকে বলেছিলেন কি জানো, যে শ্রী রামকৃষ্ণ could never imagine himself to be teacher of anyone। ঠাকুরের কথাও আছে, 3 কথায় আমার গায়ে কাঁটা দেয়, গুরু, কৃষ্ণ, গুরু, কর্তা, বাবা, এই 3 কথাতে আমার গায়ে কাঁটা দেয়। গুরু কি রে? গুরু এক সচ্চিদানন্দ, বাবা কর্তামি। তো এইখানটাতে দেখুন নিবেদিতা ধরছেন যে বলে আমার একবার তিনি তার গুরু সম্বন্ধে, শ্রী রামকৃষ্ণ সম্বন্ধে বলছিলেন যে তিনি নিজেকে কাউর গুরু হিসেবে কখনোই ভাবতেনই না। তিনি এমন একজন মানুষ ছিলেন, হি ওয়াজ এ ম্যান হু ইউজ টু প্লে উইথ মেনি বলস অফ মেনি কালার্স। অনেকগুলো বল রয়েছে বহু রঙের, তিনি খেলা করছেন, লিভিং ইট টু আদার্স টু সিলেক্ট ফর দেম হোয়াট দে উড হ্যাভ। তারা কোন রং বেছে নেবে, কোন, সেটা তাদের উপরই ছেড়ে দিয়েছেন। এবং আমার মনে হয় স্বামী মেন্ট ইট হোয়েন হি সেইড ইট। আপনি এও লক্ষ্য করবেন যে আমার চিঠির মধ্যে আমি লিখেছি যে দেখিয়েছি যে কৃষ্ণ সম্বন্ধে তার স্কেপটিক স্পেকুলেশন, একদম এই শব্দ ব্যবহার করা। I have given sufficient scope about his skeptic speculation of Sri Krishna.
তারপরেই আসল কথায়, indeed truth established and set forth were everything to him. একটি সত্য প্রতিষ্ঠা মহান ব্যক্তিদের দ্বারা যেটা হলো এবং আগামী প্রজন্মের জন্য যেটি ছেড়ে যাওয়া হলো সেটি তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানুষ নয়, কে করলো এটা বেশি নয়। ইংরেজিটা ফলো করুন। The truth established and set forth were everything to him. Personal facts, nothing. Personal facts, কমা দিয়েছেন, নাথিং। ওটা তার কাছে কিছু না, ভাব বড়। ঠিক স্বামীজির যে উক্তিটি কিছুক্ষণ আগে করলাম। তারপরে বলেছেন যে আমার মনে হয় বর্তমান জগৎ ঠিক এই দৃষ্টিভঙ্গিটি সাগ্রহে গ্রহণ করবে। ধর্মীয়, দার্শনিক এবং বৈজ্ঞানিক সত্য আবিষ্কারের ব্যাপারে ব্যক্তি অপেক্ষা ভাবকেই অগ্রাধিকার দেবে। আজকাল কেউ কেউ বলতে পারে, যারা বাধ্য হয় যে সমস্ত শাস্ত্র ঘেটে এর মধ্যে ঐতিহাসিক সত্য কতটা এবং অনৈতিহাসিক ব্যাপার প্রক্ষিপ্ত অংশ কতটা, তারা প্রক্ষিপ্ত অংশ নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ে যে তারা সত্য হারিয়ে ফেলে। নিবেদিতা লিখছেন এই চিঠিতে, যেহেতু এটা টমাস কেলি চেইনকে লেখা। কিন্তু এই ব্যাপারটাই, ইংরেজিটা আবার বলছি নিবেদিতার ব্যবহৃত, যে দিস emphasis on the external aspects of religion, এখানে লিখেছেন faith, the belief in the external aspects of a faith, এখানে faith হচ্ছে religion, resulted in a serious weakening, একটা দুর্বলতা কাদের, a serious weakening of the moral sanctions of our earlier generation and probably another. এই যে অত্যাধিক বলে, এটা কি ঠিক ছিল? যিশু কি ছিলেন? কৃষ্ণ কি ছিলেন? বুদ্ধ কি ছিলেন? তার ভগবদ্গীতার উপদেশটি না নিয়ে তার আঙ্গিকটি নিয়ে আলোচনা। সত্যি কি কুরুক্ষেত্র যুদ্ধে 18 দিন ধরে কি কেউ এরকম হতে, আর এতদিন ধরে তিনি যুদ্ধের আগে এতক্ষণ ধরে দুপক্ষের সৈন্য বলেছিলেন? এই যে প্রশ্ন, যিশু কি এগুলো এইগুলি বলেছিলেন? গালিলি থেকে তিনি কি ওইখানটায় গিয়েছিলেন? তিনি কি আর্মেনিয়ান ভাষায় কথা বলতেন, না আদি জিউইশ ভাষায় কথা? এগুলো সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে দ্য ফিলসফি, দ্য ট্রুথ, স্বামীজির ভাষায়। নিবেদিতা যেটা লিখছেন, দে এস্টাবলিশড অ্যান্ড সেট ফোর্থ, সেটা অনেক গুরুত্বপূর্ণ। হোয়াট ডু ইউ থিঙ্ক? ডক্টর চেনকে লিখছেন, আপনার কি মনে হয়? আচ্ছা, যিশুকে বর্তমানে যারা বলেন যে যিশু একজন বিরাট যোগী পুরুষ ছিলেন, তার দ্বারা তারা এটাই বোঝাতে চাইছেন যে Jesus had an access to the yogic consciousness. Anything more than that will be wrong to surmise. নিবেদিতা। আর আপনি কি মিস্টার ব্রেইলসফোর্ডের অসাধারণ রিভিউ আমার দ্য মাস্টার অ্যাজ আই স হিমের ওপরে যেটি করেছেন নেশন নামে পত্রিকায় 14ই মের, আপনি কি দেখেছেন? Oh, what an extraordinary insight into the Eastern philosophy and feelings. মানে প্রাচ্য দর্শনেরও কত গভীরে তিনি প্রবেশ করেছেন। নয় মাস্টার এজ আই স হিমের এত সুন্দর রিভিউ করা যায় না। ডক্টর টমাস কেলি চেইনও তো অসাধারণ করেছিলেন। তারপরেই বলছেন, I am so grateful to you, Dr. Chain,
for all the welcome and love you have given my book, not me, my book. আর এই যে আপনার প্রশংসা, এটা আমার পক্ষে প্রচণ্ড উৎসাহ দিয়েছে আমাকে আরও পরবর্তী ভারতীয় সনাতন সত্যগুলো জগৎ কল্যাণে পরিবেশনের জন্য। আপনি এটাকে ঠিক ঠিক বুঝেছিলেন। কি যে সুন্দর আপনার শেষ কথাটি ছিল এই যে আপনার এটি একটি রিমার্কেবল হেজিওগ্রাফিক ওয়ার্ক, এটি আধ্যাত্ম জগতে ধর্মজগতে একটি অসাধারণ পুস্তক, যেটি এক সারিতে রাখার মতো সেন্ট অগাস্টিনের কনফেশনস অথবা আপনার সেন্ট ফ্রান্সিস অফ আসিজির জীবনী বাই মসিয়ে সাবাতিয়ে। এত বড় সম্মানটা, বলি এই সম্মানটা, ইট ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড স্যাটিসফাইং। শেষ করেছেন বড় কাব্যিকভাবে। আমি আপনাকে বেশ, আপনার ছবিটা ভেসে উঠছে অক্সফোর্ডে ম্যাকডেলিন কলেজে আপনার অধ্যাপনার জায়গাটি, বিউটিফুল অক্সফোর্ড, চারদিকে বড় বড় বনস্পতি এবং অসংখ্য ফুলের সমাহার, আর সান্ধ্য ঘণ্টা, গির্জায় ঘণ্টাগুলো বাজছে, এমনকি বেলস ফর দি স্টুডেন্টস। হ্যাঁ, তার মধ্যে অজস্র বইয়ের মধ্যে আপনি বসে আছেন। আর এই অ্যাকচুয়ালি এই ম্যাকডেলিন, এটা মেরি অফ ম্যাকডেলিনের নামেই এই কলেজটি, কিন্তু ওদের এই ম্যাকডালেন বললে পরে ওরা বুঝতে পারেন না, ওই অক্সফোর্ডে ওদের বলতে হয় নাকি শুনেছি, আমি অক্সফোর্ড যাইনি, সেখানে ওদের বলতে হবে মৌলিন, মডলিন, যার থেকে শব্দটা আসে, মৌডলিন, মৌলিন। এবার তৃতীয় চিঠি লেখা জোসেফিন ম্যাকলাউডকে, লিখছেন তারিখ 4th of August 1910, I repeat 4th of August 1910। আমার মনে হচ্ছে তুমি স্ট্র্যাটফোর্ড অন আভনে, এই চিঠিটা আমি আপনাদের আগামী ক্লাসে বলবো, তার আগে এই চিঠিটার একটু ভূমিকা করে নেওয়া দরকার। স্ট্র্যাটফোর্ড অন আভন হচ্ছে শেক্সপিয়ারের জন্মস্থান হিসেবে বিখ্যাত। এছাড়াও এটা আভন নদীর পাড়ে একটি অনবদ্য সুন্দর ছোট্ট শহর। এটা আভন নদীর জলটি নাকি এত অপূর্ব, এর ওপরে অনেক কবিতা লেখা হয়েছে, অনেক লেখা হয়েছে। তো এই স্ট্র্যাটফোর্ড অন আভনে বিখ্যাত বাড়ি, উইলিয়াম শেক্সপিয়ার এখানেই দীর্ঘকাল বাস করেন এবং হলসক্রফট নামে বাড়িতে তার দেহান্ত হয়। এই বাড়িটি তার বড় মেয়ে সুসানার বাড়িটি মানে কেনেন তৎকালীন যুগে, এটা অনেক আগে, 16শ শতাব্দী। এই সুসানা তার ডাক্তার স্বামী দুজন মিলে এই বাড়িটাকে রিপেয়ার করে, এটা একটা ক্যাসেল কাম বাড়ি, বিরাট। এই হলসক্রফটকে প্রথমে ভাড়া নেন বেসি লেগেট, ইংল্যান্ডে আসলে প্রচুর পয়সা মিস্টার লেগেটের, এমনি ওটা করেন। আর তাছাড়া ওর পূর্ব স্বামী উইলিয়াম স্টার্জেসের সম্পত্তিরও বিপুল অংশ ইনি পেয়েছেন। তো উনি এই হলসক্রফট বাড়িটিকে স্ট্র্যাটফোর্ড অন আভনে উনি প্রথমে ভাড়া নেন, তারপরে কিনে নেন, এবং কিনে নেন জোসেফিন ম্যাকলাউডের নামে। এই বাড়িটি ঘিরে বহু বহু স্বামীজিকে ঘিরে বহু ঘটনা আছে। এই আপনার হলসক্রফটে দীর্ঘদিন পরে কাটিয়েছেন
তারপরে এটি উনি বিকুইত করে যান, উত্তরাধিকার দান করে যান অ্যালবার্টা মন্টেগুকে, এবং তার পরবর্তীকালে এটা বোধহয় এখন আর নেই, ওরা আবার দান করে দিয়েছেন। আর কেন ওদের নিজেদের স্যান্ডউইচ পরিবারের প্রাসাদই ওরা দান করে দিয়েছিলেন, এই জর্জ এবং অ্যালবার্টা। তো যে কথা বলছিলাম, এই হলসক্রফটের পটভূমিতে আমাদের এই চিঠিটা পরবর্তীকালে, আমি এটা ইচ্ছে করে রাখছি কেননা চিঠিটা বড়, শ্রী শ্রী মা আসবেন, স্বামী ব্রহ্মানন্দ আসবেন, স্বামী শারদানন্দ আসবেন, শ্রী শ্রী মার সেই যেখানে এখন পূজিতা হচ্ছেন মায়ের বাড়িতে দোতলায়, সেই গ্র্যান্ড মার্বেল ফ্লোরড রুম, সেটাকে নিবেদিতা গ্র্যান্ড বলেছেন, এবং এগুলো সমস্ত আসবে। এবং চিঠিটা একটু বড়, কাজেই আমরা আজকে এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে প্রণাম।